বিরতিহীন সংবাদ দুপুরে স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনাদের সাথে থাকবো জাহিদুল বাশার। আর শুরুতেই প্রধান শিরোনামগুলো জানাবো। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 11 মামলায় খালেদা জিয়াকে 20 অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ। গ্রেনেড হামলায় নিহতদের মরদেহ দিতে চায়নি বিএনপি, পারলে গুম করত বললেন প্রধানমন্ত্রী। রাজধানীতে বিভিন্ন সংস্থার সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি, ধুলায় পরিবেশ দূষণ, যানজটে নাকাল নগরবাসী। চট্টগ্রাম সহ 14 জেলায় আরো 69 জনের প্রাণহানি, এর মধ্যে করোনায় 49 এবং উপসর্গে মারা গেছেন 20 জন। পাঁচ ম্যাচ টি-20 সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল। মিরপুরে প্রথম ম্যাচ 1 সেপ্টেম্বর। যাব পুরো খবরে। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 11 মামলায় খালেদা জিয়াকে আগামী 20 অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস এই আদেশ দেন। এর আগে গত 10 আগস্ট 11 মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন ধার্য ছিল। তবে করোনার কারণে স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় সেদিন এ বিষয়ে কোনো কার্যক্রম হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক নতুন দিন ধার্য করেন। 2015 সালে বিএনপির হরতালের সময় দারুস-সালাম থানায় 8টি ও যাত্রাবাড়ী থানায় 2টি মামলা দায়ের করে পুলিশ। 2016 সালের প্রথম দিকে খালেদা জিয়া সহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলা করেন এক ব্যক্তি। খালেদা ছাড়া অন্য আসামিরা হলেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু। ম্যাডাম খালেদা জিয়ার নামে যতগুলো মামলা আছে, করোনাকালীন সময়ের জন্য আদালত তার কার্যক্রম বন্ধ রেখেছে। এখন আবার কার্যক্রম শুরু হয়েছে এবং যথারীতি মামলার তারিখ পড়ছে। বিচার কার্যক্রম চলমান। 21 আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের মরদেহ দিতে চায়নি বিএনপি জামাত, পারলে মরদেহ গুম করে ফেলত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় এই কথা বলেন তিনি। গ্রেনেড হামলায় আহত হয়ে প্রয়াত আইভি রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সিএমএইচে তার চিকিৎসা চলছিল। সে সময় খালেদা জিয়া তাকে দেখতে গেলে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়। খালেদা জিয়া চলে যাওয়ার পরই আইভি রহমানকে মৃত ঘোষণা করা হয় বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রেনেড হামলার পর হতাহতদের নিয়ে জঘন্য কর্মকাণ্ড শুরু করে বিএনপি। চিকিৎসায় অবহেলা সহ মরদেহগুলো হস্তান্তর করতে চায়নি তারা। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড, এবং মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি, দেবে না তাদের লাশ আত্মীয় স্বজনের কাছে। যেহেতু ঢাকা মেডিকেল কলেজে তখন আমাদের দলের যারা সমর্থক এবং আমাদের দলের যারা তখনও জীবিত আছে তাদের সাহায্য করতে যায় এবং অনেক সারা রাত চেষ্টা করে শেষে একে একে সেই লাশগুলি হস্তান্তর করে। এরা লাশ পর্যন্ত দিতে চায়নি, পারলে লাশ গুম করে ফেলতে, এই অবস্থা ছিল। 75-এর 15 আগস্টের বুলেট 2004 সালের 21শে আগস্ট গ্রেনেডে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রত্যাশা জানান গ্রেনেড হামলার আপিল শুনানি দ্রুত শুরু হওয়ার। অপরদিকে আইভি রহমানের সন্তান নাজমুল হাসান পাপন বলেন, এই হত্যাকাণ্ডের বিচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শেষ করতে পারবেন। আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি, হাতে আসা মাত্রই রিপোর্টটি আপনাদের জন্য দেখানো হবে। 2004 সালের 21শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়ে 24শে আগস্ট চিরবিদায় নেন তিনি। 17তম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে যান আওয়ামী লীগ নেতারা। 75-এর বুলেট 2004 সালের 21শে আগস্ট
গ্রেনেড হয়ে ফিরে আসে। বিচার হয়েছে, রায় হয়েছে, উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল হয়ে গেছে। কোভিডের কারণে বিলম্বে হলেও অচিরেই আমি মাননীয় আইনমন্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি শুনানি হবে। আওয়ামী লীগের পর একে একে শ্রদ্ধা নিবেদন করে মহিলা লীগ সহ দলের সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও। বেলা 11:15টার দিকে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে মায়ের সমাধিতে যান আইভি রহমানের সন্তান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শ্রদ্ধা নিবেদন শেষে ফুলে ফুলে ছেয়ে যাওয়া মায়ের সমাধির সামনে দাঁড়িয়ে মোনাজাত করেন তিনি। কবরস্থান ছেড়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আবেগ আপ্লুত নাজমুল হাসান পাপন। আমার পূর্ণ আস্থা আছে আল্লাহর উপর এবং জননেত্রী শেখ হাসিনার উপরে। আমার দৃঢ় বিশ্বাস 21শে আগস্টের এই গ্রেনেড হামলার সাথে যারা জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে এবং বিচারের প্রক্রিয়া তো শুরু হয়েছে, আমরা জানি প্রায় শেষ পর্যায়ে এসছে বলে শুনছি। আমার ধারণা খুব শীঘ্রই আমরা এর রায়টা পেয়ে যাব। প্রয়াত নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে ভৈরব কুলিয়ারচর থেকেও শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে আসেন অনেকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর অলিগলি সহ প্রধান সড়কে খোঁড়াখুঁড়িতে চরম ভোগান্তিতে নগরবাসী। অফিস চলাকালীন তৈরি হচ্ছে তীব্র যানজট। সংকট নিরসনে এখন সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রায় প্রতিটি রাস্তায় চলছে এমন খোঁড়াখুঁড়ির কাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুয়ারেজ ও পানির লাইন স্থাপনে চলছে এই খোঁড়াখুঁড়ি। খোঁড়াখুঁড়ির প্রভাবে রাজধানীর হাতিরঝিল, মহাখালী, তেজগাঁও, সাতরাস্তা, মগবাজার সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তি তো হচ্ছেই আমাদের। এখন মতিঝিলে যাবো, আর্জেন্ট কাজ আছে, কিন্তু যেতে পারছি না। সব মিলে তো ঝামেলা, সমস্যা। এক পাশের রাস্তা ঠিক না করে দ্বিতীয় পাশের রাস্তা কেটে দেয় এবং এখানে এসে আজকে দেখছি যে এখানেও এই অবস্থায়। রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তি পোহাচ্ছেন এসব এলাকার বাসিন্দারা। হ্যাঁ, অনেক কষ্ট হইতে আছে। ভাঙাচুরা মানে পাহাড়ের মতন উঁচু নিচু, কিছু কিছু জায়গায় এত উঁচু নিচু মানুষ হাঁপসায়া যায়। বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা আর নিম্নমানের কাজের জন্য একই রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি করতে হয় বলছেন বিশেষজ্ঞরা। মেরামত, নতুন রাস্তা বানানো, ফুটপাত বানানো, এই কাজ হওয়া শেষ হতে না হতেই আবার এগুলি ভাঙা এবং নতুন করে কাজ শুরু করা। খোঁড়াখুঁড়ি, ওয়াসার লাইন কিংবা পানি সাপ্লাই লাইন, ড্রেনের লাইন এগুলি চলতে থাকে। যে বৃহত্তর ঢাকা কিংবা ঢাকা সিটি কর্পোরেশন যাই আমরা বলি, তার কিন্তু কোনো সমন্বয় হয় নাই। মেট্রো রেলের জন্য আমাদের ফার্মগেট যে রাস্তাটা আছে এটা অত্যন্ত চাপ করে, মানুষজন সবাই তেজগাঁতে যাচ্ছে। আমি দেখেছি কালকে একটা প্রতিবেদন, বাট আমার মনে হয় এখন থেকে যেটুক কাজ দিনে মিনিমাম না করলেই নয়, ওটি বাদ দিয়ে বাকি যে কাজ আছে, আমি আজকে অলরেডি আমার চিফ ইঞ্জিনিয়ার ডেকেছি, উপরে গিয়েছে। আমরা এই চেষ্টা করব রাত্রের জন্য সবাই যেন কাজগুলো করে। সমন্বয়ের মাধ্যমে সেবা সংস্থাগুলো রাস্তা খোঁড়াখুঁড়ি করলে ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহকর্মী খালেদ রায়হান এই মুহূর্তে বিভিন্ন এলাকা ঘুরে তেজগাঁও থেকে খোঁড়াখুঁড়ির আরও খবর নিয়ে এবং যানজটের তীব্রতা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। খালেদ রায়হান, একটু আগে উত্তরের মেয়র যেমনটা বলছিলেন যে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে রাতের বেলায় কাজ করা হয়, কিন্তু যেই কাজগুলো চলছে বিভিন্ন সেবা সংস্থার, তার কর্তৃপক্ষ কি বলছে? তারা কেন দিনের বেলায় এই ভোগান্তিতে ফেলছেন মানুষকে? আরেকটি বিষয়, আজকের যানজট বা খোঁড়াখুঁড়ির সর্বশেষ ভোগান্তির চিত্র কি? প্রথম বিষয়টি হচ্ছে মেয়র মহোদয় যে কথাটি বলেছেন যে রাতের বেলা কাজ করা হবে, যে রাস্তাগুলো আসলে খোঁড়া হয়ে গেছে সেটা তো খোঁড়াই রয়েছে, সেটাকে যদি রাতের বেলাও কাজ করা হয় সেই রাস্তাতে যান চলাচল করতে পারবে না, তার মানে ভোগান্তি কিন্তু সেই অর্থে কমবে না। আমি যদি যানজটের চিত্র দেখাই, আপনি সে দেখবেন যে এই সড়কটিতে প্রায় 1 থেকে 1.5 মিনিট কোনো গাড়ি চললে তারপরে প্রায় 10 থেকে 15 মিনিট একেবারে গাড়ি স্টাক হয়ে দাঁড়িয়ে থাকে, গাড়ি আর নড়তে পারে না। তার কারণটি হচ্ছে তেজগাঁ শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় যে খোঁড়াখুঁড়ি হয়েছে, সেই খোঁড়াখুঁড়ির কারণেই ভিতর থেকে কোনো গাড়ি বের হতে পারছে না, সেই জন্য তাদেরকে মেইন রাস্তা দিয়ে বা প্রধান সড়ক দিয়ে যেতে হচ্ছে, যার কারণে এই যানজটটি তৈরি হয়েছে। তার পাশাপাশি আপনি সে দেখতে পাচ্ছেন যে কত লম্বা জায়গা জুড়ে এই যে যানজটটি, সেই যানজট কিন্তু রয়েছে। এবং এই যে খোঁড়াখুঁড়ি করা হয়েছে প্রধান সড়কের যে চিত্র যদি দেখায়, নিশ্চয়ই দেখছেন যে অর্ধেক রাস্তা হচ্ছে খোঁড়াখুঁড়িতে
হয়ে গেছে আরেকটি রাস্তা অংশ, সেখান দিয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। এতে কিন্তু তিনটি সমস্যা হচ্ছে। প্রথম সমস্যাটি হচ্ছে যে বিভিন্ন সময় আমরা দেখেছি, আমরা এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে রয়েছে, 2 ঘন্টায় প্রায় 5 থেকে 6টি ছোট ছোট দুর্ঘটনা হতে আমরা দেখেছি। যানজট লেগে যাচ্ছে, যারা যাচ্ছেন তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করে সেখানে যেতে হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা যেটি বলছেন যে পরিকল্পনার অভাব, সমন্বয়হীনতা রয়েছে। তার কারণ হচ্ছে এই রাস্তাটি, আমি যদি এই রাস্তাটির কথাই বলি, এই রাস্তাটি করা হয়তো সব মিলে হয়তো 1 বছর হবে। 1 বছরের মধ্যে আবারও কেন কাজ করতে হচ্ছে, আবারও কেন খোঁড়াখুড়ি করতে হচ্ছে, সেটি নিয়ে কিন্তু নগর পরিকল্পনাবিদরা প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষরা প্রশ্ন তুলছেন যে এখন যে ওয়াসা বা সিটি কর্পোরেশন যারাই কাজটি করছেন না কেন, তারা আগে থেকে এই বিষয়টিকে মাথায় রেখে কেন কাজ করেনি, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যানজট কিন্তু লেগেই থাকে। আপনি জানেন যে যখন থেকে অফিস খুলে গেছে, সরকারি বেসরকারি অফিস, রায়হান আরেকটা বিষয়, যেমন একজন প্রশ্ন করছিলেন গণমাধ্যমে যে পুরো এলাকা একসাথে না খুঁড়ে কিছু এলাকা খোঁড়াখুড়ির পরে সেটি চলার উপযোগী করে পরবর্তী দিকে খোঁড়াখুড়ি করলে ভোগান্তি খানিকটা কম হতো। যারা কাজ করছেন তাদের সাথে কথা বলতে পেরেছেন এইসব বিষয়গুলো নিয়ে? দেখুন, যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা উপর থেকে যে নির্দেশনা আসে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। উপর থেকে নির্দেশনা যদি বলে থাকি, সিটি কর্পোরেশন তেজগাঁ শিল্পাঞ্চলে অধিকাংশ কাজটাই কিন্তু সিটি কর্পোরেশন করছে। তো সেই হিসেবে সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন তিনি কিন্তু বলছেন যে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে বিকেলবেলা বা রাতের বেলা কাজটি করা হয়। কিন্তু সমস্যাটি কিন্তু রাতের বেলা কাজ করা নিয়ে নয়, সমস্যাটি হচ্ছে একসঙ্গে পুরো এলাকাটিকে যে খোঁড়াখুড়ি করা হচ্ছে, সমস্যা কিন্তু সেখানে তৈরি হচ্ছে, যার কারণে কোনো রাস্তায় কিন্তু ফাঁকা পাচ্ছেন। যারা এখানে মানুষজন রয়েছে, আপনি জানেন তেজগাঁ শিল্পাঞ্চল এলাকা, এখানে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখানে যারা আসছেন তাদের কিন্তু সমস্যা হচ্ছে। আমরা দেখেছি যে নাক কান গলার সামনে যে রাস্তাটি রয়েছে মাঝখানে কাটা হলো, আরেক পাশে যান চলাচলের একেবারে উপযোগী না, যার ফলে একটি গাড়ি গেলে আরেকটি গাড়ি আসতে গেলে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে। এমনও দেখেছি একটি জরুরি রোগী, তাকে প্রায় আধা ঘন্টা তিনি অপেক্ষা করার পর তাকে ধরে প্রায় অনেকখানি জায়গা তাকে হেঁটে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে বিভিন্ন সংস্থাগুলোর সমন্বয়হীনতা রয়েছে, তার সঙ্গে যারা কাজ করছেন তারাও আসলে এই যে কাজগুলো করে সেগুলো মানসম্পন্ন কাজ করছেন না বলে বারবার একই কাজ করা লাগছে। সমন্বয়হীনতায় খোঁড়াখুড়ি, তীব্র ভোগান্তি, সেই খবরে বিস্তারিত জানছিলাম। নিরাপত্তার দিক থেকে বিশ্বের 60টি নগরীর মধ্যে এবার রাজধানী ঢাকা 2 ধাপ এগিয়ে 54 নম্বরে অবস্থান করছে। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সেফ সিটি ইন্ডেক্সের সূচকে এই অবস্থান প্রকাশ করা হয়। গবেষণা সংস্থার এই সূচকে 2019 সালে ঢাকা ছিল 56 নম্বরে। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত নিরাপত্তা, পরিবেশগত সুরক্ষা, ডিজিটাল পরিস্থিতি সহ 76টি নিয়ামকের ভিত্তিতে নম্বর দিয়ে এই তালিকা করা হয়েছে। 60টি নগরী নিয়ে প্রকাশিত এই তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডার টরন্টো। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের ইউনিটের চতুর্থবার করা এই তালিকায় আগের মতোই শীর্ষ 10-এ আছে আমস্টারডাম, মেলবোর্ন এবং সিডনি। এছাড়াও সামনের সারিতে রয়েছে টোকিও, সিঙ্গাপুর, ওসাকা। ঢাকার পেছনে রয়েছে পাকিস্তানের করাচি, অবস্থান 59 নম্বরে। এছাড়া ভারতের মুম্বাইয়ের অবস্থান 50 নম্বরে। ঢাকার বাইরে করোনায় কমেছে মৃত্যু ও সংক্রমণের হার। এরই ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় চট্টগ্রাম সহ 14 জেলায় 69 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 49 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 20 জন। চট্টগ্রামে নতুন করে আরও 318 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 10 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 9 জনের প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে পজিটিভ 4 এবং উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন। রংপুর জেলায় করোনায় 2 এবং উপসর্গ নিয়ে 3 জন মারা গেছেন। বরিশালে 3 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় পিসিআর ল্যাবে 189 জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ 51 জন, সেখানে আক্রান্ত 27%। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শৃঙ্খলা ফিরতে শুরু করেছে রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে। কমেছে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি। এসএমএস পেয়েই টিকা নিতে এসেছেন সবাই। তবে নিবন্ধন করার 1 মাসেরও বেশি সময় পর এসএমএস পাওয়ার অভিযোগ করেছেন অনেক করোনার রোগী। রাজধানীর আজিমপুর মাতৃসদন টিকা কেন্দ্র। 1 সপ্তাহ আগেও শিডিউল জটিলতায় টিকা পাওয়া নিয়ে ভোগান্তি ছিল নিয়মিত চিত্র। তবে এখন পাল্টে গেছে দৃশ্যপট। এসএমএস পাওয়ার পর কোনো ভোগান্তি ছাড়াই টিকা নিচ্ছেন সবাই। বিগত দিনে আমি এসেছিলাম আমার বাবাকে নিয়ে, তো ওই তখন যে প্রেক্ষাপটে যেটা দেখেছি যে ওর থেকে 80%, মোর দেন 80% এখন আইন শৃঙ্খলা এবং আপনার ডিসিপ্লিনে আপনার লাইনে সবাই দাঁড়াচ্ছেন। পূর্বে যে অবস্থা ছিল 15-20 দিন আগে, যে যথেষ্ট বিশৃঙ্খলা অবস্থা ছিল, এখন মানে বেশ কিছু শৃঙ্খলা ফিরিয়ে আসছে। এই টিকা কেন্দ্রে মডার্না ও অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের পাশাপাশি দেয়া হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ। টিকা সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অত্যন্ত সুন্দর পরিবেশে, সুশৃঙ্খল পরিবেশে
আমরা টিকা দিতেছি এবং জনগণও আনন্দ চিত্তে টিকা নিচ্ছে। আমাদের এই মাতৃসদন হাসপাতালে কোনো রকম কোনো অসুবিধা নাই। তেজগাঁওয়ের নাক্কান গলা ইনস্টিটিউট, বিএসএমইউ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রগুলোতে দেখা গেছে টিকা প্রত্যাশীদের ভিড়। তবে আগের মতো বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি। যারা এসএমএস পেয়েছেন তারাই শুধু টিকা নিয়েছেন। তবে নিবন্ধনের পর টিকার এসএমএস পেতে দেরি হওয়ার অভিযোগ এখনও রয়ে গেছে। অনেকের অভিযোগ এসএমএস পেতে অপেক্ষা করতে হচ্ছে 30 থেকে 40 দিন। অনেকের ক্ষেত্রে টিকার এসএমএস আসছে আগের দিন গভীর রাতে। কালকে রাতে মেসেজ পেয়েছি, এখন ভালো লাগছে, দিতে আসছি। ওখানে কোনো ভোগান্তি নাই, কিন্তু মাসখানেক দেরি হয়েছে আর কি, এসএমএসটা আসতে দেরি হয়েছে অনেক। আমি রাত 1টার সময় মেসেজ পেয়েছি। এটা তো আমাদের অফিস আছে, ঠিক আছে, তো এটা তো একটা বিব্রতকর অবস্থা। নিজেদের পরিকল্পনা থাকে, পরের দিন অফিস থাকে, যেমন আজকে আমার 2টা মিটিং ছিল, সেগুলোকে ক্যান্সেল করতে হয়েছে, তারপরে টিকা নিতে আসছি, তারপর লাইনের একটা ব্যাপার থাকে। অন্তত একদিন আগে এসএমএস পেলে ভোগান্তি ছাড়াই টিকা নেওয়া সম্ভব বলে মনে করছেন টিকা প্রত্যাশীরা। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 30 আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও 10 লাখ ডোজ করোনার টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী 30 আগস্ট সন্ধ্যা 7:15টার দিকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে টিকা। বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ আমেরিকার রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বরে আমেরিকা থেকে 60 লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। এরই অংশ হিসেবে আগামী সোমবার আসছে 10 লাখ ডোজ ভ্যাকসিন। পরবর্তীতে ক্রমান্বয়ে আরও 50 লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোয় কমেছে করোনা রোগের চাপ, যেমনটা আগে জানাচ্ছিলাম। সেই খবরের আর বিস্তারিত নিয়ে এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, সকাল থেকে বিভিন্ন হাসপাতাল ঘুরেছেন আপনি, গত বেশ কিছুদিন ধরে করোনা পরিস্থিতির উন্নতির দিকে। এখন কি পরিস্থিতি সেটি জানবো। একই সাথে যারা এখন হাসপাতালে আসছেন তারা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কতটা সন্তুষ্ট বা কতটা অভিযোগ দিচ্ছেন? দেখুন, ইতিপূর্বেও করোনা পরিস্থিতি কিন্তু পিকে উঠেছে এবং নেমেও গিয়েছে। অর্থাৎ করোনা পরিস্থিতি সৃষ্টি হবার পর থেকে 2020 সালের মার্চ থেকে এ পর্যন্ত যদি পর্যালোচনা করা যায়, তাহলে এটি বলা যেতে পারে যে করোনার 2 থেকে 3টি ঢেউ কিন্তু ইতিমধ্যে এসেছে এবং যখনই ঢেউগুলো এসেছে তখন করোনা পরিস্থিতি পিকে উঠেছে। আমরা গত কয়েকদিন আগেও দেখেছিলাম যে প্রতিদিন 15,000-এর কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছিল এবং মারা যাচ্ছিল 200-রও বেশি। গত 10 দিন ধরে কিন্তু সে বিষয়ে বেশ উন্নতির গ্রাফটা আমাদের চোখে পড়ছে। অর্থাৎ সংক্রমণ এবং মৃত্যু দুটি কিন্তু আগের থেকে অনেকটাই নেমে এসেছে এবং তার প্রভাব কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে পড়তে শুরু করেছে। অর্থাৎ করোনা সংক্রমণ যখন পিকে ছিল তখন আমরা দেখেছি যে রাজধানীর হাসপাতালগুলোতে ছিল উপচে পড়া ভিড়, সাধারণ শয্যা কিংবা আইসিইউ পাওয়া যাচ্ছিল না কোনোটাই। ইভেন এমন অনেক মানুষকে আমরা দেখেছি যারা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও একজন চিকিৎসকের পরামর্শ পাননি, এমনকি অক্সিজেনের অভাবে হাসপাতালের সামনেই মারা গেছেন। এরকম অবস্থাও কিন্তু দেখেছি। তো সেই জায়গাটি থেকে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। অর্থাৎ আমি যদি এখনকার পরিস্থিতিতে বলতে চাই, তাহলে রাজধানীর যে 17টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল আছে তার অধিকাংশেরই কিন্তু এখন শয্যা ফাঁকা আছে। অর্থাৎ অর্ধেকেরও বেশি শয্যা ফাঁকা আছে এবং আইসিইউ বেশ ফাঁকা আছে। অর্থাৎ আগে যে হাসপাতালে শয্যা পেতে ভোগান্তির জায়গাটা ছিল সেটি কিন্তু এখন অনেকটাই লাঘব হয়েছে। আর যেহেতু এটি লাঘব হয়েছে, ওই জিনিসটির সঙ্গে সঙ্গতি রেখেই কিন্তু এখন হাসপাতালে আগের থেকে আরও অধিকতর ভালো সেবা পাচ্ছেন রোগীরা। অর্থাৎ যেহেতু ভিড় কম, সেবার মানটা আগের থেকে বেড়েছে। আর এর পাশাপাশি পরবর্তী সংক্রমণের কথা মাথায় রেখে কিন্তু ফিল্ড হাসপাতাল করারও যে প্রস্তুতি নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, তারও কিন্তু কিঞ্চিত প্রতিফলন আমরা দেখেছি। অর্থাৎ এখন পর্যন্ত এটি ফিল্ড হাসপাতাল, বিএসএমইউ এর ফিল্ড হাসপাতালটি কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। এখন সীমিত পরিসরে চালু থাকলেও কিছুদিনের মধ্যেই এটা পূর্ণ পরিসরে চালু হবে এবং কিছুদিন পর যদি করোনা সংক্রমণ আবারও পিকে ওঠে, অর্থাৎ আবারও সংক্রমণ বাড়তে থাকে, তখন কিন্তু এই ফিল্ড হাসপাতালগুলো একটি সাপোর্ট দিতে পারবে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, যেহেতু করোনা সংক্রমণ এখন কমের দিকে, এটি যেন আর পিকে না ওঠে সে বিষয়টি নিশ্চিত করতে সবাইকে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেটা হাসপাতালে হোক, টিকা নিতে যাবার সময় হোক, কিংবা রাস্তাঘাটে যে যেখানেই থাকুক, সে যেন পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে। একমাত্র মাস্ক পরাই হতে পারে করোনার একমাত্র সমাধান, ভ্যাকসিনেশনের পুরো জনগোষ্ঠীর ভ্যাকসিনেশনের আওতায় আসার আগ পর্যন্ত।
করোনা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে, সেই সাথে হাসপাতাল পরিস্থিতিরও জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গত বছরের চেয়ে এবছর শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে মোট আক্রান্তের অন্তত 8% শিশু। জুলাই আগস্টের শুরুতে দক্ষিণ ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন উত্তর ঢাকায় বেশি। শিশু হাসপাতালের তথ্য বলছে ডেঙ্গুর হটস্পট এখন মিরপুর। রাজধানীর শিশু হাসপাতাল প্রতিদিনই ঢাকা ও সারা দেশ থেকে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে এখানে। এ মাসেই 3 শিশুসহ মোট 7 শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে। ডেঙ্গুর বিস্তার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে মোট আক্রান্তের 8%ই শিশু। 18 বছর পর্যন্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। 1 থেকে 10 বছর বয়সী শিশু সবচেয়ে বেশি ভর্তি হয়েছে, সেটি হচ্ছে গিয়ে 654 জন, এবং 11 থেকে 20 এবং 30 থেকে 40 এরাও সিগনিফিকেন্টলি আমাদের কাছে বেশি এসেছে। শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখানে আসা বেশিরভাগ শিশুরই অবস্থা আশঙ্কাজনক। উত্তর ঢাকায় শিশু আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করে চিকিৎসকরা বলছেন পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। আমাদের রোগীর যে ভর্তি রোগীর সংখ্যা সেটা আমাদের আগের রেকর্ড ব্রেক করছে, এবং এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক শিশু রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে ভর্তির রেকর্ড হয়ে গিয়েছে এই সপ্তাহেই। এ মাসে এ পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত 250-র বেশি শিশু ভর্তি হয়েছে, যা জুলাই মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8000। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য আমির হোসেন মারা গেছেন। সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ক্যান্সার ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন আমির হোসেন। দীর্ঘদিন প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। 2015 সালের 9 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান আমির হোসেন। 2 বছর পর 2017 সালে তিনি একই বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরের সংবাদে আরো যা জানান। শৃঙ্খলা ফিরছে ঢাকার টিকা কেন্দ্রে, কমেছে ভোগান্তি। এখনো SMS পেতে বিলম্বের অভিযোগ। মাত্র 5 সেকেন্ডে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। চালু হচ্ছে সোনালী ব্যাংকের বিশেষ ব্রেজ সেবা। সেপ্টেম্বর থেকে ভাষান্তরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে কাজ শুরু করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরের মতো একই রকম মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহে সরকার ও এই UNHCR এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হতে যাচ্ছে। কক্সবাজার থেকে নোয়াখালীর ভাষানচরে এখন পর্যন্ত 20,000-এরও বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। আরও 70,000 রোহিঙ্গাকে পর্যায়ক্রমে সেখানে সরিয়ে নেবে সরকার। প্রথম দিকে ভাষানচর নিয়ে আপত্তি তুললেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে UNHCR। আগামী মাসে সেখানে কাজ শুরু করতে যাচ্ছে সংস্থাটি। আগামী সপ্তাহের মধ্যেই এটা চূড়ান্ত হয়ে যাবে, সিগনেচার করার পর্যায়ে চলে যাবে, এবং তখন হয়তো আমরা সেপ্টেম্বরের হয়তো মাঝামাঝি, বাই দ্যাট টাইম মনসুনটাও শেষ হয়ে যাবে, তো তখন আমরা ফিজিক্যালি ইউএনের প্রেজেন্স আমরা ভাষানচরেও দেখতে পারবো। রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আশ্রয়ণ প্রকল্প মডেল বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন ভাষানচরে আপাতত 1 লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হলেও আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেলে এই প্রকল্প আরও সম্প্রসারণ করা সম্ভব। ভবিষ্যতে আন্তর্জাতিক রাষ্ট্র বা সংস্থাগুলি সহায়তা করলে আমরা এটাকে আরো লার্জ স্কেলে করতে পারবো। অফকোর্স আমরা ডিফারেন্সিয়েট করতে চাই না, এমনি ভাষানচরে যারা থাকছেন তারা কিছু বাড়তি সুবিধা তো পাচ্ছেনই। ভাষানচর থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন যে কোনো শিবির থেকে আশ্রিতদের পালিয়ে যাওয়ার প্রবণতা থাকে। এছাড়া কোনো মানব পাচারকারী চক্র সেখানে সক্রিয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্য প্রমাণের অভাবে বড় বড় অর্থ পাচারের অনুসন্ধান এগিয়ে নিতে পারছে না দুর্নীতি দমন কমিশন। সংশ্লিষ্ট দপ্তরের অসহযোগিতা আর কর্মদক্ষতার অভাবে অনুসন্ধানটি স্থবির হয়ে পড়েছে। টিআইবি বলছে আন্তর্জাতিক আইন অনুযায়ী চৌকস অনুসন্ধানে কেবল তথ্য সংগ্রহ নয়, অর্থ ফিরিয়ে আনা সম্ভব।
গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFIU এর তথ্য অনুযায়ী বছরে ৬৪,০০০ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়। এই বিষয়ে গত বছর ৩ সদস্যের দল গঠন করে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। ১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অনুসন্ধানে কোনো তথ্য প্রমাণ পায়নি দুদকের দল। অভিযোগে ১৭৫ কোটি টাকা পাচারকারী হিসেবে আল মুসলিম নামে একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলেও জিজ্ঞাসাবাদ করা হয়নি কাউকে। অর্থ পাচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন সংস্থার সহযোগিতা চাই, কারণ বিনা সহযোগিতা পারছি না। মাননীয় হাইকোর্ট ডিভিশন আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, আপনারা জানেন, যে যারা যারা টাকা পাচার নাম দেওয়ার জন্য। নাম তো আমাদের কাছে নাই। আমরা এই নামের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে লিখেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেছি, অর্থ মন্ত্রণালয়ে বলেছি। এখন তারা যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা এই ব্যাপারটা আগাতে পারবো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর মতে অর্থ পাচার রোধে সকল তদন্তকারী সংস্থার একসাথে কাজ করা উচিত। এছাড়া আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য বিদেশ থেকে সংগ্রহ করা সম্ভব। সমস্যাটা যে প্রকট এবং বিশাল সেক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো সন্দেহই নাই, কিন্তু আমরা যেটা দেখতে পাই যে এক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ গৃহীত হয় না। তার কারণটা হচ্ছে, এক হচ্ছে যে যারা অর্থ পাচারের সাথে জড়িত তারা মোটামুটিভাবে তাদের একটা বিশাল অংশই প্রভাবশালী এবং ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিভিন্নভাবে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থাগুলো নিতে দেখা যায় না। এর আগে যুদ্ধাপরাধের বিচার বানচালে ফাঁসি হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর $25 মিলিয়ন পাচারের অভিযোগও 4 বছর অনুসন্ধান করে কোনো কুল কিনারা করতে পারেনি দুদক। এখন তদন্ত করছে CID। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল সদরের ইউনো মুনিবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জসিমউদ্দিন। তবে এই বদলির সঙ্গে ইউনোর বাড়িতে হামলার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি জানান, সদর উপজেলার ইউনো মুনিবুর রহমানের স্বইচ্ছায় গত 10 আগস্ট তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়, কিন্তু উপজেলার এসিল্যান্ড করোনা আক্রান্ত থাকায় তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। এসিল্যান্ডে কাজে যোগ দিলেই মুনিবুর রহমান তার পরবর্তী কর্মস্থলে যোগ দেবেন। এদিকে গত 18 আগস্ট বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। যে কোনো সময় তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। দ্বিতীয় দিনের মতো মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল 10:30টায় কক্সবাজার জেলা জজ মাহমুদ ইসমাইলের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে। আজ 2 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সোমবার থেকে শুরু হয় এই মামলার বিচারিক কার্যক্রম। জেলা জজ আদালতে প্রথম দিনে সাক্ষ্য দেন মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। কাল পর্যন্ত চলবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। মামলার মোট সাক্ষী 83 জন। গত বছরের 31 জুলাই টেকনাফের শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় 15 আসামির সবাই এখন কারাগারে আছেন। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে সিআইডির কাছে থাকা 15টি মামলার প্রতিবেদন জমা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন সিআইডির প্রধান। এজন্য চিত্রনায়িকা পরিমণি সহ আরও কয়েকজনের মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে এসব কথা বলেন সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। যেই তথ্যগুলো আমাদের কাছে দিয়েছিল এবং এরপরে আমরা ইনকোয়ারি করতে গিয়ে দেখেছি যে এই তথ্যগুলো অনেকগুলোই ঠিক, যার ফলে আমরা আবার কোর্টকে রিকোয়েস্ট করেছি। টাইসোফিন কোর্ট আমাদেরকে একদিনে দিয়েছিল, তখন আমরা এগুলো আবার ভেরিফাই করেছি এবং তখন আমরা চেষ্টা করেছি যে, কারণ আমি যখন পুলিশ রিপোর্ট তৈরি করবো আমাকে তো একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে হবে, এটার পূর্ণাঙ্গ রিপোর্টের স্বার্থে করেছি। দেশের উত্তর মধ্যাঞ্চলের 6 জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজানের ঢলে পদ্মার পানি গতকালের তুলনায় সামান্য বাড়লেও স্থিতিশীল রয়েছে যমুনা, তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ভাঙন। 24 ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি 2 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর জেরে কুষ্টিয়ায় 14টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। এসব পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এদিকে সপ্তাহখানেক ধরে রাজবাড়িতে পানিবন্দী 4 উপজেলার কয়েক হাজার পরিবার। স্বল্প পরিসরে ত্রাণ কার্যক্রম শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জে যমুনা তীরবর্তী কয়েকটি পয়েন্টেও ভাঙন দেখা দিয়েছে। কুড়িগ্রামে কয়েক হাজার হেক্টর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়া গ্রামীণ সড়ক পানিতে ডুবে থাকায় অনেক এলাকা এখন বিচ্ছিন্ন রয়েছে।
ফসল টসল সব তলা গেছে, খেত খোলা তলা গেছে পানিতে। আপনারা দয়া করে আমার গ্রামটা বাঁচান, নাতে তো আমরা পাচ্ছি না। 4-4 বাড়ি ভাঙি অসহায় হয়ে গেছে একবারে, আমাদের গ্রাম একে ছোঁয়া হয়ে গেছে নদী ভাঙনে। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির আরো খবর নিয়ে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, এই মুহূর্তে কুড়িগ্রামের কোন কোন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে আর ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে? আরেকটি বিষয়, অনেক এলাকা থেকে অভিযোগ আসছে যে যেই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তা অপ্রতুল। কুড়িগ্রামের কি পরিস্থিতি? পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদের পানি গত দুদিন ধরে প্রায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে ধরলা নদীর পানি গত দুদিন বিপদসীমার উপরে যাওয়ার পর আজকে আবার বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে পানি আবারও বাড়ছে এবং উজানে যেহেতু ভারী বৃষ্টিপাত হয়েছে, আশঙ্কা করা হচ্ছে যে পানি আরও বাড়বে, সেক্ষেত্রে পানি আবারও বিপদসীমার উপরে যাবে। আর আপনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত কৃষি বিভাগের যে তথ্য অনুযায়ী 3200 হেক্টর জমির আমন ধান পানিতে নিমজ্জিত রয়েছে এবং কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের রাঙামাটি এলাকা দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে ভাঙা অংশ, সে ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে কিন্তু ইতিমধ্যে 6-7টি গ্রামের ফসল সম্পূর্ণ নিমজ্জিত এবং কৃষকরা আশঙ্কা করছেন যে এই সমস্ত ফসল হয়তো বা নষ্ট হয়ে যাবে। আর পানি যদি না কমতে থাকে তাহলে কিন্তু এই ফসল বাঁচানো কৃষকদের পক্ষে কঠিন হয়ে যাবে। আর নদ নদীর ভাঙনের বিষয়টি বিভিন্ন এলাকায় কিন্তু নদ নদীর ভাঙন চলছে এবং তিস্তার ভাঙনে বগুড়াপাড়া এলাকায় গত এক সপ্তাহে 32টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আর ত্রাণ সহায়তার যে বিষয়টি আপনি বলছিলেন, আসলে ত্রাণ সহায়তা কার্যক্রম কিন্তু এখনও কুড়িগ্রামে শুরু হয়নি। এখনও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজই আসলে শুরু হয়নি। এরপরে তালিকা তৈরির পরেই কিন্তু ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টি আসবে। একের পর এক নদ নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। কুড়িগ্রামের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অতিবৃষ্টি আর ভারতের ফারাক্কা ব্যারাজ খুলে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। নদী তীরবর্তী চরাঞ্চল সহ প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়িতে পানি ওঠায় ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। ভাঙন তীব্র হওয়ায় বিপাকে পড়েছেন অনেকেই। প্রতিদিনই বাড়ছে পানি আর তীব্র স্রোতে উত্তাল হয়ে উঠছে পদ্মা। এর প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন শিবগঞ্জ ও সদর উপজেলার 7 ইউনিয়নের মানুষ। বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর সব উল্টে পড়ে গেছে, জমি জায়গা সব নেমে গেছে। মানে যোগাযোগ ব্যবস্থারও বিচ্ছিন্ন, নদীও ভাঙন হয়, পদ্মার মাঝে বাস করে চর এলাকায় বিভিন্ন কষ্ট। পানি বৃদ্ধির সঙ্গে নদী ভাঙনও তীব্র হয়েছে কিছু এলাকায়। গত 7 দিনে চর বাগডাঙ্গায় 200 মিটার ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় 70 মিটার এলাকা বিলীন হয়েছে। নদীতে চলে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি, আমবাগান ও ঘরবাড়ি। গরু, বকরি, ছাগল, ধান, আপনার সমস্ত সবকিছু অসুবিধা। যেমন দেশে ধান লাগা ছিল, ধানগুলা আপনার ডুবে গেছে। অন্যান্য বার থেকে এলাকার বন্যাটা বেশি, এলাকাতে পানির সংকট, সবকিছু খাওয়া দাওয়ার সংকট। ভারতের 2টি রাজ্যে বন্যা দেখা দেয় খুলে দেয়া হয়েছে ফারাক্কা ব্যারাজের দরজা। এতে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বাখেরাডি এবং এই যে এলাকাতে এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ভাঙনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জিও ব্যাগ ডাম্পিং করছি এবং বড় ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেটি আমরা রক্ষা করতে পেরেছি। এদিকে প্লাবিত এলাকায় 20,000-এরও বেশি মানুষ এখন পানিবন্দী। তাদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দারিদ্র্য বিমোচনে প্রকল্প হাতে নিয়েছে সরকার। সকালে একনেকের সভায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা নামে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, নতুন এই প্রকল্পের আওতায় ঋণ দেয়া সহ মানুষের অর্থনৈতিক উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে কৃষি পণ্যের ওপর জোর দেওয়া হচ্ছে। এজন্য কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তরিত করতে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রপ্তানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি কৃষি পণ্যের রপ্তানির বাজার ধরে রাখতে মানসম্পন্ন কৃষি পণ্য উৎপাদনে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। এবার একনেক সভায় 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে 5,441 কোটি 63 লাখ টাকা।
প্রবাসীদের অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাত্র 5 সেকেন্ডে দেশে তার স্বজনদের কাছে পৌঁছে দেবে সোনালী ব্যাংক। এজন্য ব্লেজ নামে একটি সেবা চালু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। রাতে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সেবার উদ্বোধন করবেন। সোনালী ব্যাংক, হোমপে ও আইটিসিএল যৌথভাবে এই সেবা চালু করছে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে এই সেবার ফলে প্রবাসীদের অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যাংকিং চ্যানেলে মাত্র 5 সেকেন্ডে বাংলাদেশে রেমিটেন্স গ্রহীতার অ্যাকাউন্টে জমা হবে। বাংলাদেশের 35টির মতো ব্যাংক ব্লেজ সেবা দিতে পারবে। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় পাওয়া যাবে এই সেবা। কন্টেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় 9 ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। করোনার প্রভাবে 1 লাফে 9 ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রাম বন্দরকে নানাভাবে আধুনিক করার জন্য, নানাভাবে আরও সক্ষম করে তোলার জন্য অনেকগুলো প্রকল্প, শত শত কোটি টাকা সেখানে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। 9 ধাপ পিছিয়ে পড়লো কেন, আর এখনকার অবস্থা আসলে কি বন্দরের? না, আসলে এই 9 ধাপ পিছিয়ে পড়ার পেছনে চট্টগ্রাম বন্দরের দায় যে একেবারে পুরোপুরি দায় চট্টগ্রাম বন্দরের বিষয়টি সেরকম না। যে পদ্ধতিতে আসলে লয়েড লিস্টে এই তালিকাটি করা হয়, অর্থাৎ বিশ্বের 100টি কন্টেইনার বন্দর নিয়ে যে তালিকাটি করা হয়, সেখানে পুরো বছরে কি পরিমাণ কন্টেইনার আমদানি এবং রপ্তানি মিলিয়ে হ্যান্ডলিং করা হলো সেটি হিসেব করা হয়। এবং এক্ষেত্রে 2020 সালের সারা বছরের যে কন্টেইনার সেটি আসলে মূলত হিসাব দেখানো হয়েছে। আমরা আসলে যেটি ইতিমধ্যে দেখেছি যে মূলত 2019 সালের যে কন্টেইনার হিসাব, তাতে কিন্তু চট্টগ্রাম বন্দরের প্রায় 6 ধাপের মতো এগিয়ে গিয়েছিল। কিন্তু 2020 সালে যেহেতু দেশে দীর্ঘ সময় ধরে বেশ কয়েক মাস ধরে কয়েক দফায় লকডাউন ছিল, সেই লকডাউনের কারণে এবং বৈশ্বিকভাবে যেহেতু এই লকডাউনের একটি প্রভাব বিশ্বের বিভিন্ন দেশে ছিল, সে কারণে আসলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামার সংখ্যা কমে গিয়েছে। এটি একটি বড় কারণ বিবেচনা করা হচ্ছে এই পিছিয়ে পড়ার পেছনে। আরেকটি হচ্ছে গত 2 থেকে 3 মাস বা গত 1 বছর ধরে আমরা যদি দেখি, চট্টগ্রাম বন্দরের সাথে এই সমস্ত কানেক্টিং বন্দরে ফিডার জাহাজ চলাচল করে, অর্থাৎ বিশেষ করে শ্রীলঙ্কার কলম্বো, পোর্ট কালাং এবং সিঙ্গাপুর বন্দর, অর্থাৎ মালয়েশিয়ার পোর্ট কালাং বন্দর, এই বন্দরগুলোতে নানা কারণে লকডাউন, সেখানকার শ্রমিক অসন্তোষ, এই সমস্ত কারণে সেখানে একটি জট তৈরি হয়েছে এবং এই জটের কারণে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে জাহাজ এবং কন্টেইনারের আনাগোনা সেটি কিছুটা কমেছে। এবং এই প্রেক্ষাপটে আসলে এই যে সংখ্যার দিক থেকে কন্টেইনারের ওঠানামা বা হ্যান্ডলিং সেটি কমে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এটিও একটি কারণ বলে বিবেচনা করা হচ্ছে। তবে সবচেয়ে যে বড় বিষয়টি যে দেশের অর্থনীতির যে ক্রম বিকাশ বা অর্থনীতি কি ধরনের প্রবৃদ্ধির মধ্য দিয়ে আছে, তার একটি ইন্ডিকেটর কিন্তু এই বন্দরের অবনমন। অর্থাৎ দেশের সামগ্রিক অর্থনীতিতে যখন আমদানি রপ্তানির পরিমাণ কমবে বা কমছে, তখনই কিন্তু এই অবনমনটি অনিবার্য। এবং সেই প্রেক্ষাপটে এখানে পুরো দায় যে শুধু চট্টগ্রাম বন্দরের বিষয় না, এটি বৈশ্বিক যে অর্থনৈতিক মন্দা এবং পাশাপাশি দেশের অর্থনীতির যে একটি নেতিবাচক প্রবণতা, সেটির ইন্ডিকেটর হিসেবে আসলে চট্টগ্রাম বন্দরের এই অবনমন। লর্ড লিস্টে চট্টগ্রাম বন্দরের অবস্থানের বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সেখান থেকে। যশোরের শার্শা উপজেলায় প্রায় 70% সড়কই কাঁচা। খানাখন্দে ভরা এসব সড়ক উপজেলার প্রায় 1.5 লক্ষ মানুষের দুর্ভোগের কারণ। এদিকে দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি জয়পুরহাটের গ্রামীণ সড়কে। ভোগান্তির মুখে সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের মানুষ নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু করেছে রাস্তা পাকা করার কাজ। যশোরের শার্শা উপজেলায় বেনাপুর পৌরসভা সহ 11 ইউনিয়নে বাজার কেন্দ্রে কিছু সড়ক পাকা হলেও উপজেলার বেশিরভাগ সড়কেরই করুণ দশা। কাঁচা এসব সড়কে শুষ্ক মৌসুমে একদিকে যেমন ধুলাই নাকাল গ্রামবাসী, অন্যদিকে বৃষ্টি হলে কাদা পানিতে ভোগান্তি ওঠে চরমে। আমরা একটা ডাক্তার বাড়ি যাবো, অদূত হলু তাও আমরা যেতে পারছি না। আমাদের ধান চাল উঠানোর জন্য বহুত পেরেশানি হয়। উপজেলায় 1182 কিলোমিটার রাস্তার মধ্যে 750 কিলোমিটার রাস্তায় রয়েছে কাঁচা। পর্যায়ক্রমে সব সড়কই পাকা করা হবে আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। কাঁচা সড়ক সমূহ পর্যায়ক্রমে গুরুত্ব বিবেচনায় সরকারের বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের কাজ চলমান আছে এবং এটা অব্যাহত থাকবে। জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজার থেকে আদিবাসী পল্লী হয়ে শাহাপুর গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় চরম দুর্ভোগে আশেপাশের 20 গ্রামের কয়েক হাজার মানুষ। বারবার ধর্ণা দিয়েও ফল না মেলায় রাস্তার উপর ধান রোপণ করে প্রতিবাদ জানায় এলাকাবাসী। কোনো প্রতিবাদ করলেও কোনো ফল আসে না। আমরা প্রতিবাদ করে আমরা এখন
কোনো বুদ্ধি না পেয়ে আমরা এখন এই রাস্তায় ধান গাড়িচ্ছি। আমাদের চলাফেরা গাড়ি ঘোড়া সব কিছু মানে খুব সমস্যার মধ্যে পড়ে যায়। সিরাজগঞ্জের শাহজাদপুরে খানাখন্দের ভোগান্তি থেকে বাঁচতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় 2 কিলোমিটার রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। গ্রামবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী অর্থবছরে এই রাস্তা পাকা করা হবে বলে আশ্বাস দেন জনপ্রতিনিধি। গ্রামবাসী সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা সহযোগিতা করতেছি। আগামী অর্থবছরে এটা আমি পাকাকরণ করে দিব এবং যাতে শাহজাদপুর এবং লোসনাপাড়ার যোগাযোগ এবং এলাকার যোগাযোগ ভালো হয় সে ব্যবস্থা আমরা উদ্যোগ নিচ্ছি। শাহজাদপুরের লোচনপাড়া থেকে মূলকান্দি বাজার পর্যন্ত 2 কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করতে খরচ হয় প্রায় 10 লাখ টাকা, যার যোগান দেন গ্রামবাসীরাই। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তান ইস্যুতে আজ বৈঠকে বসবে শিল্পোন্নত দেশগুলোর জোট G7, আর দেশটি থেকে সেনা সরানোর সময়সীমা বাড়ানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত জানাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে কাবুল বিমানবন্দরে এ পর্যন্ত ভিড়ের চাপে পদদলিত হয়ে এবং গোলাগুলিতে 20 জন মারা গেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান, কিন্তু এখনও পানশির উপত্যকা নিয়ন্ত্রণে নিতে পারেনি তারা। তালেবানকে প্রতিরোধে সেখানে প্রস্তুত বিরোধীরা। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তান নামের প্রতিরোধ বাহিনী জানিয়েছে পানশির রক্ষায় কয়েক হাজার যোদ্ধা প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ আলোচনা ব্যর্থ হলে তালেবানের কোনো আক্রমণ মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি। এদিকে পানশির উপত্যকায় এই গোষ্ঠীর শক্তিশালী ঘাঁটি এবং বিদ্রোহীদের ঘিরে ফেলার দাবি করেছে তালেবান। রাজধানী কাবুলের উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে গোষ্ঠীটি। ক্ষমতাচ্যুত আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে জানিয়েছেন, পানশির উপত্যকার প্রবেশমুখে নিজেদের বাহিনী জড়ো করছে তালেবান। এরই মধ্যে তালেবান বিরোধী বিদ্রোহীদের কাছ থেকে বাগলান প্রদেশের 3 জেলা ফের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তালেবান। নিরাপত্তা নিয়ে আফগানদের আশ্বস্ত করতে দেশটির ইমামদের আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এদিকে আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশ। এ বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া G7 বৈঠকে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে কাবুলে বিমান পাঠিয়েছে জাপান। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে 31 আগস্টের পর বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা আর বাড়াবে না, সাফ জানিয়েছে তালেবান। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে গোষ্ঠীটির মুখপাত্র সোহাইল শাহিন জানিয়েছেন, অন্যথা হলে অনাস্থা তৈরি হবে, যার পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। পরে বিবিসিকে তালেবানের মুখপাত্র জানান, সঠিক নথিপত্র থাকলে 31 আগস্টের পরও দেশ ছাড়তে পারবেন আফগানরা। আগস্ট শেষ হতে বাকি আর কয়েকদিন। এরই মধ্যে আফগানিস্তানে আটকে পড়াদের উদ্ধারের গতি বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিতে মার্কিন সেনাদের আরও বেশি দিন রাখার প্রয়োজন হতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানান, যুক্তরাজ্য এখনও প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেনি। সতর্ক করে ইউরোপীয় ইউনিয়নও বলছে, যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের সবাইকে স্থানান্তরিত করা পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সম্ভব নয়। এমন পরিস্থিতিতে কাতারের দোহা থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে সময়সীমা নিয়ে হুঁশিয়ারি দেন তালেবানের মুখপাত্র। প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এরপরও যদি তারা থেকে যায় তাহলে সেটি হবে রেড লাইন অতিক্রম করা। এর মানে দাঁড়াবে তারা দখলদারিত্ব অব্যাহত রাখতে চায়। এতে যুক্তরাষ্ট্রের প্রতি তালেবানের অনাস্থা তৈরি হবে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আফগানরা ভয়ের কারণে নয়, পশ্চিমা দেশে যাওয়ার চেষ্টায় দেশ ছাড়ছেন বলে জানান তালেবানের মুখপাত্র। তারা তালেবানে ভীত বলেও অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি তার।
Afghanistan, a poor country, and 70% of the people of Afghanistan are living. আফগানিস্তান একটি গরিব দেশ, আর এর 70% মানুষ বাস করছে দরিদ্র সীমার নিচে। তাই অনেক আফগান পশ্চিমা দেশে উন্নত জীবনের আশায় পাড়ি দিতে চাইছে। এটি এক ধরনের অর্থনৈতিক অভিবাসন। Of course, for their justification to go there. পরে বিবিসিকে তালেবানের মুখপাত্র জানান, সঠিক নথিপত্র থাকলে যে কোনো সময়ই বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ছাড়তে পারবেন আফগান নাগরিকেরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাসের প্রথম টিকা হিসাবে যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ অনুমোদন পেল ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা। এখন থেকে যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে নয়, করোনা প্রতিরোধে এই টিকা ব্যবহার হবে সবার জন্য। সোমবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ এর পক্ষ থেকে টিকাটির পূর্ণ অনুমোদন দেওয়া হয়। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতার প্রমাণ পাওয়ার পরই এই স্থায়ী অনুমোদন দিল প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের খাদ্য ওষুধ প্রশাসন জানিয়েছে 16 বছর বা তার বেশি বয়সের সবার জন্য ফাইজার ভ্যাকসিনের পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। এফডিএ বলছে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি মাইল ফলক। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা টিকার কার্যকারিতা সম্পর্কে আশ্বস্ত হবেন। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিমানবন্দর থেকে সরাসরি বায়োবাবলে ঢুকে গেছেন ক্রিকেটাররা। 2 দিনের হোম কোয়ারেন্টিনে থেকে করোনা টেস্ট দিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ম্যাচ অফিসিয়াল আম্পায়াররাও একসাথে হোটেলে উঠবেন। এরপর 3 দিনের কোয়ারেন্টিন শেষে 27 আগস্ট অনুশীলনে নামবে 2 দল। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুরু 1 সেপ্টেম্বর, বাকি ম্যাচগুলো হবে 3, 5, 8 ও 10 সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরে। এএফসি কাপে আজ বাঁচা মরার ম্যাচ বসুন্ধরা কিংসের। ইন্টার জোনাল সেমিফাইনাল নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ চ্যাম্পিয়নদের। বিপরীতে কিছুটা নির্ভার প্রতিপক্ষ মোহনবাগান এফসি। তাদের জন্য ড্র করলেই চলবে। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। ক্লাব ফুটবলের মোড়কে দুই প্রতিবেশীর লড়াই। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে ভারতের মোহনবাগান এফসি। মাঝে স্পোর্টসকে হারিয়ে বেঙ্গালুরুর সাথে ড্রতে কঠিন সমীকরণ বসুন্ধরার সামনে। ইন্টার জোনাল সেমির প্লে অফে যেতে জয়ের বিকল্প নেই। অন্যদিকে 2 জয়ে শীর্ষে থাকা মোহনবাগানের জন্য ড্র করলেই চলে। 2 ম্যাচে 5 গোল করেছে মোহনবাগান। বসুন্ধরার স্কোরিংয়ে সমস্যা ধরা পড়েছে। 2 ক্লিনশিটে ডিফেন্স নিয়ে কিছুটা স্বস্তি কিংস শিবিরে। মাঝ মাঠে বলের দখলে 2 দলই ছিল পিছিয়ে। বাঁচা মরার ম্যাচে ঘুরে ফিরে আলো রবসন রবিনিওর দিকে। এই ব্রাজিলিয়ান বসুন্ধরা অ্যাটাকের মূল অস্ত্র। ফিটনেস সমস্যায় নিষ্প্রভ রাউল বেসেরা দলের চিন্তা বাড়িয়েছে। মোহনবাগানের চ্যালেঞ্জে 4-1-4-1 ছক বদলে প্ল্যান বিতে ঝুঁকতে পারে অস্কার ব্রুজেন। লাতিন ত্রয়ের সাথে দেশিদের সমন্বয়ে সাফল্য চান অধিনায়ক। এটা অ্যাকচুয়ালি এখন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হয়ে গেছে, বিকজ মোহনবাগান অনেক পুরাতন টিম। বসুন্ধরা আপনার রিসেন্ট প্রায় 3-4 বছর হয়েছে আমরা খেলতেছি, কিন্তু আমাদের সাফল্য অনেক। তো আশা রাখি এই ম্যাচের টেম্পারমেন্টটা আমরা গ্রহণ করতে পারবো, কারণ এই ম্যাচটাই নির্ধারিত করবে নেক্সট রাউন্ডে যাওয়ার। আমরা এখনো কোনো গোল হজম করিনি। প্রিমিয়ার লিগে আমরা মাত্র একটি ম্যাচেই হেরেছি, তাই হার নিয়ে দুশ্চিন্তা নেই। আমরা জানি আমাদের জিততেই হবে। 90 মিনিট সেরা ফুটবল খেলেই সেটা করতে হবে। টানা 2 ম্যাচে হলুদ কার্ডের খাড়ায় মোহনবাগান পাচ্ছে না ওদের ফ্রেঞ্চ তারকা হুগো বুমুসকে। তবে শক্তিশালী রিজার্ভ বেঞ্চে সাহসী কোচ হাবাস। রয় কৃষ্ণার সাথে শুরুর একাদশে দেখা যাবে আশুতোষ মেহতাকে। বাংলাদেশ কলকাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সবাই জানে। বাঙালিদের ভেতর আলাদা খাতির তো আছেই। মাঠে একে অপরের বিপক্ষে খেলে। বাংলাদেশের বসুন্ধরাকে হারাতে আমাদের শতভাগ দিতে হবে। 2019 এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলেছিল ঢাকা আবাহনী। বাংলাদেশ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বের সুযোগ বসুন্ধরা কিংসের সামনে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলে গোল উৎসব করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। উত্তর বারিধারকে হারিয়েছে 5-1 ব্যবধানে। টানা 2 ম্যাচ হেরে চাপে ছিল শেখ রাসেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্তর বারিধারার প্রতিরোধ ভাঙে ম্যাচের 24 মিনিটে। প্রথমার্ধে 1 হালি গোল দিয়েছে রাসেল কেসি। বিরতির পর আরও 1 গোল দিয়ে বারিধারার হতাশা বাড়িয়েছে বেঙ্গল ব্লুজ। বখতিয়ার দুইশবেকভের সাথে জোড়াপূর্ণ করেন ওবি মোনেকে। রুমন হোসেন স্কোরশিটে নাম তুলেছেন বারিধারার পক্ষে। পেনাল্টি থেকে 1 গোল শোধ দেন সুমন রেজা। 22 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে শেখ রাসেল। 23 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উত্তর বারিধারা।
ইংলিশ প্রিমিয়ার লিগে দাপুটে জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম। লেস্টার সিটিকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে ডেভিড ময়েসের দল। লন্ডন স্টেডিয়ামে পাবলো ফোর্নালসের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি টেস্টার, উল্টো 40 মিনিটে লাল কার্ড দেখে ফেরেন পেরেজ। সুযোগ কাজে লাগিয়ে বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন সাইদ বেন রাহমা। 69 মিনিটে চিলেমান্সের সৌজন্যে 1 গোল শোধ দেয় লেস্টার। তবে শেষ দিকে 4 মিনিটের ব্যবধানে জোড়া গোল করে সফরকারীদের গুড়িয়ে দেন মিখাইল আন্তোনিও। টানা 2 জয়ে টেবিলের শীর্ষে উঠেছে ওয়েস্ট হ্যাম। এদিকে সেরিয়াতে সাম্পদোরিয়াকে 1-0 গোলে হারিয়েছে এসি মিলান। ম্যাচের শুরুতে করা ব্রাহিম দিয়াজের গোল শোধ দিতে পারেনি সাম্পদোরিয়া। বিরতির সংবাদ দুপুরের আয়োজন আজ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত।